নরেশ দাদা, আজ তোমার দোকানে কি কি খাবার আছে বলো তো? আজকে সকালের নাস্তা হিসাবে ছিল লুচি, আলুর দম আর চাটনি। আর দুপুরে থাকছে গরম ভাত, সাথে মাছের কালিয়া, 5 রকম ঝাল ঝাল ভর্তা, আর শেষ পাতে ডাল। বাহ, বেশ বেশ। সব রান্না তোমার মেয়ে মালতীর হাতেই তো? হ্যাঁ কাকা, সব রান্না আমার হাতে। আগে মা তো সব রান্না করতো, মা মারা যাওয়ার পর থেকে বাবার ভাতের হোটেলে রান্নার সব দায়িত্ব আমার উপরে এসেই পড়েছে, বুঝলে তো? তোর হাতে যে কি জাদু আছে বলতো মালতী? বাড়ি থেকে পেট পুরে ভাত খেয়ে এলেও তোর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ঘ্রাণে যেন খিদে পেয়ে যায়। তোর দোকান থেকে ভাত কিনে না খেলে যেন চলেই না। এখন আর কথা না বাড়িয়ে দে তো দেখি তোর রান্নার সবকিছু দিয়ে আমায় কটা ভাত দে। দিচ্ছি কাকা, দিচ্ছি। মালতী সেই লোকটিকে এক থালা খাবার সাজিয়ে এনে দেয়। এভাবেই মালতীর ভাতের হোটেলে ভিড় লেগেই থাকে। তাদের দুই বাপ বেটির ভাতের হোটেল চালিয়ে দিব্যি দিন পার হয়। একদিন এক ঘটক এসে নরেশকে বলে, তোমায় আরেকটু ভাত বেড়ে দেবো নাকি ঘটক বাবু? না না, আর দিতে হবে না। বলে কি নরেশ দাদা, তোমার মেয়ে তো দেখছি বেশ ভালো রান্না বান্না শিখেছে। তা ওকে দিয়ে কি সারা জীবন তুমি তোমার হোটেলের রান্না বান্নাই করিয়ে যাবে? তাকে বিয়ে শাদী দিবে না নাকি? এটা তুমি কেমন কথা বললে ঘটক দাদা? মেয়ে হয়ে জন্ম নিয়েছে আর তাকে আমি বিয়ে দেব না? তাকে কখনো হয় নাকি? হ্যাঁ, মানছি আমি যে আমরা এই ভাতের হোটেলের পুরো রান্না বাড়ার দায়িত্ব ওর উপরে এখন আসে। কিন্তু ওকে যখন বিয়ে দেওয়ার সময় হবে তখন তো ঠিকই ওকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠাতে হবে, বলো? তোমার মেয়ের বিয়ে দেওয়ার সময় হবে মানে সময় এখনো হয় নাই নাকি? আমায় বললে আমি কিন্তু ওর জন্য ভালো ভালো পাত্রে খোঁজ দিতে পারি। তখনই মালতী সেখানে ঘটকের কথা শুনে বলে, শুনুন কাকা, আপনি আমাদের ভাতের হোটেলে খেতে এসেছেন, কটা ডাল ভাত খেয়ে এখান থেকে চলে যান তো দেখি। ফের যেন কোনোদিন আমি আপনাকে এখানে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে না দেখি। শুনুন, আমি যদি বিয়ে করে এখান থেকে চলে যাই তবে আমার এই বৃদ্ধ বাবাটাকে কে দেখবে বলুন তো? তাই আমি ঠিক করেছি আমি কোনোদিনও বিয়ে করব না। আমি সব সময় আমার বাবার সাথেই থাকবো, আর এই ভাতের হোটেল চালিয়ে দিব্যি আমাদের দুই বাপ বেটির দিন কেটে যাবে। আহ মা মালতী, তুই এসবের মধ্যে আবার এলি কেন? যা, তুই যে কাজ করছিলি সেখানেই যা তো দেখি। এই যে নরেশ দাদা, আপনার মেয়েকে সারা জীবন ঘরের খুঁটি বানিয়ে রেখে দিতে পারবেন না। তবে মেয়ের যা হাবভাব দেখছি তাতে এই মেয়েকে নিয়ে আপনাকে শেষে পস্তাতে না হয়। এই কথা বলে ঘটক সেখান থেকে চলে যায়। বাবা, তুমি এসব ঘটকদের কথায় কান দিও না তো। আমি তো বলছি আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি যদি বিয়ে করে তোমায় ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাই, আমাদের ভাতের হোটেলের দায়িত্ব ফেলে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে চাই, তবে তবে তোমার কি হবে বলো তো? তখন কি তুমি একা একা এত বড় ভাতের হোটেল সামলাতে পারবে বাবা? আর তখন তোমায় কে রান্না বান্না করে খাওয়াবে বলো তো? তা বললে কি আর হয় মা? তোকে আমি বিয়ে না দিতে পারলে শেষে লোকে যে নিন্দে করবে আমাদেরকে নিয়ে। তুই এমন অবুঝের মতো কথা বলিস না। যার যার অন্যের ব্যবস্থা বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছেন। তাই তোর বিয়ে হলে আমার কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন মালতীর বাবা সেই ঘটক মশাইয়ের সাথে কথা বলে মালতীর জন্য বিয়ে ঠিক করে এবং খুব ভালো একটি পরিবারে মালতীকে বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে মালতীর বাবার ভাতের হোটেল বন্ধ হয়ে যায়। এ কি মালতী, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার বাবার কথা খুব মনে পড়ছে, তাই আমি কাঁদছি। আমি চলে আসার পর আমার বাবা তো একেবারে একা হয়ে পড়েছেন। কে জানে সে এখন কেমন আছে, কি খাচ্ছে। ও আচ্ছা, এই বিষয়। ঠিক আছে, তুমি কেঁদো না। আজ বিকেলে তোমাকে আমি তোমার বাবার সাথে দেখা করাতে ও বাড়িতে নিয়ে যাব। এরপর মালতী তার স্বামীর কথা শুনে খুব খুশি হয় এবং সেদিন বিকেলে মালতী আর তার স্বামী তার বাবাকে দেখতে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবা ঘরে শুয়ে আছে। বাবা, এই কি অবস্থা হয়েছে তোমার? আমি চলে যাওয়ার পর তুমি নিশ্চয়ই ঠিকমতো খাওয়া দাওয়া কিছু করনি, তাই তো? মা মালতী, তুই এসেছিস মা। আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করব কি করে রে মা? আমাদের ভাতের হোটেলটা তো আমি আর চালাতে পারছি না। সেটি তো বন্ধ পড়ে আছে। কে রান্না বান্না করে ওটা চালাবে বল? আর তাই আমার তো আয় রোজগারও নেই। এই জন্য জানো তো বাবা, এই জন্যই আমি তোমায় বলেছিলাম আমার বিয়ে দিও না। আজ দেখলে তো আমার বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে তোমার কি বেহাল দশা হয়েছে। জামাই বাবাজির সামনে এইসব তুই কি বলছিস? বাবা জীবন, তুমি ওর কথাই কিছু মনে করো না। তুমি এখানে বসো তো দেখি। তোমায় আর কিছু বলে লাভ হবে না বাবা। ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আমি দেখি তোমায় কিছু রান্না করে দিয়ে ব্যবস্থা করি। এরপর মালতী তার বাবার জন্য কিছু খাবার রান্না করে দিয়ে তার স্বামীর সাথে আবার শ্বশুর বাড়িতে চলে যায়।
এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন মালতী খবর পায় যে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। না না বৌমা, তুমি যত যা কিছু বলো না কেন, তুমি এখন আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির বউ হয়ে কিনা তুমি ভাতের হোটেল সামলাবে? সেই এটা কখনোই হতে পারে না। এমন ছোট জাতেদের মতো কাজ তুমি বিয়ের আগে করেছো, কিন্তু এখন তুমি আর এসব করতে পারবে না গো বাবু। কিন্তু মা, বাবা, আমি ছাড়া যে আমার বাবা আর কেউ নেই। আর যদি তার একটা ছেলে সন্তান থাকতো তবে হয়তো সে বাবার দায়িত্ব নিত, কিন্তু তার তো কোনো ছেলে সন্তানও নেই। সে তো আমার কি উচিত নয় আমার বাবার মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়া? মেয়ে হয়ে তো আমার বাবার প্রতি আমার কিছু দায়িত্ব থেকেই যায়, তাই না? সবই তো আমি মানলাম মালতী, কিন্তু তুমি যদি তোমার বাবার জন্য আজ ভাতের হোটেল সামলাতে শুরু করো, তবে আমাদের আত্মীয় স্বজন লোকজন আমাদের মুখে সি করবে। আমার পরিবারের একটা মান সম্মান বলে কিছু আছে তো নাকি? আর তাছাড়া আমি যথেষ্ট ভালো রোজগার করি, তারপরও যখন আমার বউ একটা ভাতের হোটেল চালনা করবে, তখন লোকে তো আমাকে নিয়ে গালমন্দ করতে শুরু করবে। মালতীর শ্বশুর বাড়ি থেকে কেউ তাকে তার ভাতের হোটেল চালাতে দিতে রাজি হয় না। এক পর্যায়ে মালতীর বাবা অনেক অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে মালতীর মনটা সব সময় বেশ খারাপ হয়ে থাকতো। এর মধ্যে একদিন হঠাৎ মালতীর স্বামী রাকেশের সড়ক দুর্ঘটনায় দুটো পাই ভেঙে যায়। তোর উপরে তো আমাদের এই পুরো পরিবারটা নির্ভরশীল ছিল। তুই যদি এখন পা ভেঙে ঘরে বসে থাকিস, তবে আমাদের এই সংসারটা কি করে চলবে বলতো? আমরা তো সবাই না খেতে পেয়ে মরতে বসবো। দুর্ঘটনা কারো জীবনে বলে করে আসে না। তোমরাই দেখো না, দিব্যি আমি ভালো মানুষ পায়ে হেঁটে গেলাম আমার চাকরি করতে, ফিরে এলাম পা ভেঙে খোড়া হয়ে। আমি আর কোনোদিনও আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা তাতে সন্দেহ আছে মা। তবে আমি আর কি করে আয় রোজগার করে সংসারটা চালাবো বলো তো? রাকেশের এমন অবস্থায় সবারই ভীষণ মন খারাপ হয়েছে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এক পর্যায়ে রাকেশের সচ্ছল পরিবারটি এক অভাবী পরিবারে পরিণত হয়। একদিন মালতী সংসারে হাল ধরার জন্য সবাইকে বলে, মা, বাবা, একদিন আমি আমার ভাতের হোটেল চালানোর অনুমতি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে। সেদিন আপনারা আমায় অনুমতি দেননি, বলেছিলেন এতে করে আপনাদের পরিবারের মান সম্মান চলে যাবে। কিন্তু আজ আমাদের পরিবারের যা সবার অবস্থা হয়েছে, তাতে করে আপনারা আজ আমায় আর কোনো বাধা দেবেন না। আমাকে অন্তত একটা সংসারে হালটা ধরতে দিন। দেখুন, এখন তো কেউ এসে আমাদের অভাব দূর করছে না, তাই যা করার আমাদেরকেই করতে হবে। দেখো মা, এখন কার জীবনে কি ঘটে যায় তার গ্যারান্টি কেউ দিতে পারে না। এই দেখো না, সেদিন আমরা কত গর্ব করে বলেছিলাম যে আমাদের পরিবারের মান সম্মান আছে, আমরা তোমাকে কিছুতেই ভাতের হোটেল চালাতে দেব না। আর সেই কারণেই হয়তো তুমি তোমার বাবাকে হারিয়েছো, আর আজ দেখো সেই তুমি ভাতের হোটেল চালিয়ে আমাদের দায়িত্ব নিতে চাইছো। হ্যাঁ মালতী, আজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। জীবনের কোনো কাজই ছোট করে দেখতে নেই। কখন কোন কাজের মাধ্যমে কারো জীবন নির্ভর করে কে জানে। এরপর মালতী তার শ্বশুর বাড়িতে সবার কাছ থেকে অনুমতি নিয়ে তার ভাতের হোটেল আবার শুরু করে, এবং সেই ভাতের হোটেলের নাম হয় বৌমার ভাতের হোটেল। এরপর থেকে মালতী সেই ভাতের হোটেল চালিয়ে তার শ্বশুর বাড়ির পুরো সংসারটা চালিয়ে নেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?